শহরের রুলান স্ট্রিটের উপর 1929 খ্রিস্টাব্দে হিন্দুস্থান হাউস নামে একটি রেস্তোরাঁ জন্ম নেয় এবং সঙ্গে সঙ্গে বাঙালির যা স্বভাব, রেস্তোরাঁর এক কোণে একটি আড্ডা বসে যায়। আর গোসাই ছিলেন চাচা, বরিশালের খাজা বাঙালি মুসলমান, আর চেলারা গোসাই, মুখুজ্জে, সরকার, রায়, চ্যাংরা গোলাম মাওলা ইত্যাদি। রায় চুকচুক করে বিয়ার খাচ্ছিলেন, আর গ্রাম সম্পর্কে তার ভাগ্নে গোলাম মাওলা ভয়ে ভয়ে তার দিকে মিট মিট করে তাকাচ্ছিল, পাছে তিনি বানচাল হয়ে যান। এই মামলা চাচা রোজই দেখেন, কিছু বলেন না। আজ বললেন, অত ডরাচ্ছিস কেন? মাওলা লাজুক ছেলে, মাথা নিচু করে বললে, ওটা খাবার কি প্রয়োজন? আপনি তো কখনো খাননি, এতদিন বার্লিনে থেকেও। মামুরি বা কি দরকার? চাচা বললেন, ওর বাপ ক্ষেত, ঠাকুরদা ক্ষেত, দাদামশাই ক্ষেত, মামারা খায় এদেশে না এসেও। ও হলো পাইকারি মাতাল, আর 5টা হিন্দুস্থানির মতো পেচি মাতাল নয়। আর আমি কখনো খইনি, তোকে কে বললে? আড্ডা একসঙ্গে বললে, সে কি চাচা? এমনভাবে কোরাস গাইলে মনে হলো যেন বছরের পর বছর তারা ওই বাক্যগুলোই মোহরা দিয়ে আসছে। ডান হাত গলাবন্ধ কোটের মধ্যিক্ষণ দিয়ে ঢুকিয়ে বাঁ হাতের তলুচিত করে চাচা বললেন, মদকে ইংরেজিতে বলে স্পিরিট, আর স্পিরিট মানে ভূত, অর্থাৎ মদে রয়েছে ভূত। সে ভূত কখন কার ঘাড়ে চাপে তার কি কিছু ঠিক ঠিকানা আছে? তবে ভাগ্যিস ও ভূত আমার ঘাড়ে মাত্র একদিনই চেপেছিল, একবারে তরে। গল্পের সন্ধান পেয়ে আড্ডা খুশ। আসন জমিয়ে সবাই বললে, ছাড়ুন চাচা। রায় বললেন, ভাগিনা, আরেকটা বিয়ার নিয়ে আয়। মলাউতি অনিচ্ছায় উঠে গেল। উঠবার সময় বললে, এ নিয়ে 8-8টা। রায় শুধালেন, বাড়তি না কমতি? ফিরে এলে চাচা বললেন, ফ্রিলাইন ফন ব্রাকেলকে চিনিস? লেডি কিলার পুলিন সরকার বললে, আহা, কৈশন সুন্দরী, রূপসিনী, ব্লান্দিনী, নর্দেশী, নন্দিনী। শ্রীধর মুখুজ্জে বললে, চোপ। চাচা বললেন, ওর সঙ্গে প্রেম করতে যাসনি। চুমো খেতে হলে তোকে উদুকল সঙ্গে নিয়ে পেছনে ঘুরতে হবে। বিয়ারের ভুরুভুরির মতো রায়ের গলা শোনা গেল, কিংবা ময়। গোসাই বললেন, কিংবা 2 উদুকলের উপর ময় চাপিয়ে। শ্রীধর বললে, কি জ্বালা, শাস্ত্রশ্রবণে এরা বাধা দিচ্ছে কেন? চাচা, আপনি চালান। চাচা বললেন, সেই ফন ব্রাকেল আমায় বড় স্নেহ করত, তোরা জানিস। ভরা গ্রীষ্মকালে একদিন এসে বললে, ক্লাইনার ইডিয়ট হাবা গঙ্গারাম, এবারে আমার জন্মদিনে তোমাকে আমাদের গায়ের বাড়িতে যেতে হবে। শহরে থেকে থেকে তুমি একদম পিলা মেরে গেছো। গায়ের রোদে রংটিকে ফের একটু বাদামির আমেজ লাগিয়ে আসবে। আমি বললুম, অর্থাৎ জুতোতে পালিশ লাগাতে বলছো? রোদুরে না বেরিয়ে বেরিয়ে কোনো গতিকে রংটা একটু ভদ্রস্থ করে এনেছি, সেটাকে আবার নেটিভ মার্কা করব। কিন্তু তার চেয়ে বড় কথা, তুমি না হয় আমাকে শোয়ে নিতে পর। কিন্তু তোমার বাড়ির লোক, তোমার বাবা, কাক। ব্রাকেল বললে, না হয় একটু বাদর নাচি দেখালে। চাচা বললেন, যেতেই হলো। ব্রাকেল আমার যা সব উপকার করেছে তার বদলে আমি কনসেন্ট্রেশন ক্যাম্পেও যেতে পারি। মোলা চট করে একবার ডাইনে বায় তাকিয়ে নিলে। চাচা বললে, অজ পারাগা স্টেশন প্যাসেঞ্জারে যেতে হলো। গাড়ি থেকে নামতেই দেখি স্বয়ং স্টেশন মাস্টার সেলাম ঠুকে সামনে হাজির। তার পিছনে ছোট বাবু, মালবাবু, অবশ্য দাসের মতো খালি গায়ে, আলপাকার ওপর ব্রেস্ট ক্রিকেট পরা নয়, টিকিট বাবু, 2-4 জন তামাশা দেখনেলা, পুরো পাক্কা প্রসেশনে বলেই হয়। ওই অজ স্টেশনে আমি বোধহয় প্রথম ভারতীয় নামলাম, আর আমি বোধহয় শেষ। স্টেশন মাস্টার বললে, বাইরে গাড়ি তৈরি, এই দিকে আজ্ঞা হোক। বুঝলুম, ফন ব্রাকেলেরা শুধু পরলোক নয়, বোধহয় এ অঞ্চলের জমিদার। বাইরে এসে দেখি প্রাচীন ফিটিং গাড়ি, কিন্তু বেশ শক্ত সমক। কোচম্যান তার চেয়েও বুড়ো, পরনে মর্নিং স্যুট, মাথায় চোঙার মতো অপরা হ্যাট, আর ইয়া হিন্ডেনবুগি গোফ, এডওয়ারি দাড়ি, আর চোখ দুটো এবং নাকের ডগাটি সুজি রায়ের চোখের মতো লাল, জবা কুসুম শঙ্কাশং। কি একটা মন্ত্র পড়ে গেল! দাড়ি গোপের ছাকনি দিয়ে যা বেরোলো তার থেকে বুঝলুম আমাকে ফিউডাল পদ্ধতিতে অভিনন্দন জানানো হচ্ছে। এই চাপানের কি অতর মন্ত্র গাইতে হয়?
ব্রাখেল আমাকে শিখিয়ে দেয়নি। কি আর করি, বিলক্ষণ বিলক্ষণ বলে যেতে লাগলুম, আর মনে মনে ব্রাখেলকে প্রাণ ভরে অভিসম্পাত করলুম সব বিপাকের জন্য আমাকে কায়দা কেতা শিখিয়ে দেয়নি বলে। আমি গাড়িতে বসতেই কোচম্যান আমার হাঁটুর উপর একখানা ভারী কম্বল চাপিয়ে দুদিকে গুঁজে দিয়ে মিলিটারি কায়দায় গোট গোট করে গিয়ে কোচা বাক্সে বসল। তারপর চাবুকটা মধ্যিখান দিয়ে গাড়ি চালিয়ে দিলে। ইতিমধ্যে স্টেশন মাস্টারের ফুটফুটে মেয়েটি আমার অটোগ্রাফ আর স্ন্যাপ দুই তুলে নিয়েছে। মাঠের পর ঈষাত খাড়াই, তারপর ঘন পাইন বন, বন থেকে বেরুতেই সামনে উঁচু পাহাড়, আর তার উপর যমদূতের মতো দাঁড়িয়ে এক আসল। মহাভারতের শাস্তি পর্বে সরসজ্জায় শুয়ে শুয়ে ভীষ্মদেব মেলা দুর্গের বয়ান করেছেন। এ দুর্গ যেন সব কটা মিলিয়ে লাবড়ি ভর্তা। আমি ভয় পেয়ে শুধালাম, ওই আকাশে চড়তে হবে? কোচম্যান ঘাড় ফিরিয়ে গর্বের হাসি হেসে বললে, ইয়া মাইন হের। দেমাকের ঠেলায় তার গোপের ডগা দুটো আরও 2.5 ইঞ্চি প্রমোশন পেয়ে গেল। তারপর ভরসা দিলে 1 মিনিটে পৌঁছে যাব স্যারা। আমি মনে মনে মৌলা আলীকে স্মরণ করলুম। এ কি বিদভুটে ঘোড়া রে বাবা! এতক্ষণ সমান জমিতে চলছিল আমাদের দেশি টাটুর মতো কদম আর দুলকি চাল মিশিয়ে, এখন চড়াই পেয়ে চলল লাশি চালে। রাস্তাটা অজগরের মতো পাহাড়টাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে যেন কাসলোটায় ভনা মেলেছে। কিন্তু ভনার কথা থাক, উপস্থিত প্রতি বিকে গাড়ি যেন 2 চাকার ওপর ভর দিয়ে মোড় নিচ্ছে। হঠাৎ সামনে দেখি বিরাট খোলা গেট। ককারের উপর দিয়ে গাড়ি এসে যেখানে দাঁড়ালো, তার উপর থেকে গলা শুনে তাকিয়ে দেখি ভিলিকিনি থেকে মোল্লা সুধাল। ভিলিকিনি মানে? চাচা বললেন, ও ব্যালকনি। আমাদের দেশে বলে ভেলিকিনি। সেই ভেলিকিনি থেকে ফন ব্র্যাকেল চেঁচিয়ে বলছে, জোহানেস, ওকে ওর ঘর দেখিয়ে দাও, গুস্টাভ টেবিল সাজাচ্ছে। তারপর আমাকে বললে, ডিনারের পয়লা ঘন্টা এখনই পড়বে, তুমি তৈরি হয়ে নাও। চাচা বললেন, পরি তো কারখানার চোঙার মতো পাতলুম আর গলাবন্ধ কোট, কিন্তু একটা নেভি ব্লু স্যুট আমি প্রথম যৌবনে হিম্মত সিংয়ের পাল্লায় পড়ে করিয়েছিলাম। তার রং তখন বাদামিতে গিয়ে দাঁড়িয়েছে। এরপর কোনো রং নেবে যেন মনস্থির করতে না পেরেনি, যৌনতস্থে হয়ে আছে। হাত মুখ ধুয়ে সেইটি পরে বেডরুমটার ফ্যান্সি জিনিসপত্রগুলো তাকিয়ে দেখছি। এমন সময় ব্র্যাকেল আমাকে নক করে ঘরে ঢুকলো। আমার দিকে তাকিয়ে বললে, এ কি ডিনার জ্যাকেট পরনি? আমি বিরক্ত হয়ে বললুম, ওসব আমার নেই, তুমি বেশ জানি। ফন ব্র্যাকেল বললে, সেটি হচ্ছে না। এ বাড়িতে এসব ব্যাপারে বাবা জ্যাঠা দুজনায় জোর রিচুয়াল মানেন, বড্ড পিটপিটে। তোমাদের পুজো পাজা নেমাজ টেমাজের মতো সসেজ থেকে মাস্টার খসবার উপায় নেই। তারপর একটু ভেবে নিয়ে বললে, তা তুমি এক কাজ করো, দাদার কাবার্ড ভর্তি ডিনার জ্যাকেট, শার্ট, বোহ, তারই এক প্রস্থ পরে নাও। এটা তারই বেডরুম, এই কাবার্ডে সব কিছু পাবে। আমি বললুম, তওবা, তোমার দাদার জামা কাপড় পরলে কোট মাটি পৌঁছে তোমার ডিনার গাউনের মতো টেল করবে। বললে, না না না, সবাইকে আমার মতো দিক ধেরেঙে তুমি চটুপটু তৈরি হয়ে নাও, আমি চললুম। চাচা বললেন, কি আর করি, খুললুম কাবার্ড। কাতারে কাতারে কোট পাতলুম বুলিছে, সদ্য প্রেসড দেরাজ ভর্তি শার্ট, কালার, বো, হিরে বসানো শ্রীভু, লিনাক্স, আরও কত কি। মানিক পীরের মেহেরবানি বলতে হবে, জুতোটি পর্যন্ত ফিট করে গেল দস্তানার মতো। মানিক পীরের মেহেরবানি বলতে হবে, জুতোটি পর্যন্ত ফিট করে গেল দস্তানার মতো। মাথার মধ্যিখানে সিঁথি জুৎসই হবে না, ব্যাক ব্রাশ করলেই মানাবে ভালো। আর আশ্চর্য, 20 বছরের 2 ভাগ করা চুল বিলকুল বেয়ারামি না করে এক লম্ফে তালুর উপর দিয়ে পিছনে ঘাড়ের উপর চেপে বসলো, যেন আমি মায়ের গর্ভ থেকে ওই ঢঙের চুল নিয়েই জন্মেছি। আয়নাতে চেহারা দেখে মনে হলো ঠিক জঙ্গলির মতো তো দেখাচ্ছে না, তোর অবশ্যই বিশ্বাস করবি না। চাচা ন্যাওটা ভক্ত গোসাই বললে, চাচা, এ আপনার একটা মস্ত দোষ, শুধু আত্মনিন্দা করেন।
ওই যে আপনি মহাভারতের শাস্তি পর্বের কথা বললেন, সেখানেই ভীষ্মদেব যুধিষ্ঠিরকে আত্মনিন্দার প্রচণ্ড নিন্দা করে গেছেন। চাচা খুশি হয়ে বললে, তুই তো বললি, কিন্তু ওই পুলিনটা ভাবে সেই শুধু লেডি কিলিং লেডবর। তা সে কথা যাকে, ইভিনিং ড্রেসে কালা ক্যাস্ট সেজে আমি তো শীষ দিতে দিতে নমলাম নিচের তলায়। পুলিন শুধালে, স্যার, আপনাকে তো কখনো শীষ দিতে শুনিনি, আপনি কি আদবেই শীষ দিতে পারেন? চাচা বললেন, ঠিক শুধিয়েছিস। আর সত্যি বলতে কি, আমি নিজেই জানি নে আমি শীষ দিতে পারি কি না। তবে কি জানিস, হাফ প্যান্ট পরলে লাফ দিতে ইচ্ছা করে, জোব্বা পরলে পদ্মাসনে বসে থাকবার ইচ্ছা হয়, ঠিক তেমনি ইভিনিং ড্রেস পরলে কেমন যেন সাঁঝের ফষ্টি নিষ্টি করবার জন্য মন উতলা হয়ে ওঠে। না হলে আমি শীষ দিতে যাব কেন? শীষ কি দিয়েছিলুম? আমি শীষ দিয়েছিল বিকাটে শুন্টটা, তা সে কথা যাক। ততক্ষণে ডিনারের শেষ ঘন্টা পড়ে গিয়েছে। আন্দাজে আন্দাজে ড্রয়িং রুম পেরিয়ে ঢুকলুম গিয়ে ব্যানকোয়েট হল। কাসলের ব্যানকোয়েট হল আমাদের চণ্ডীমণ্ডপ সাইজ হবে। তারার বিচিত্র কি, এবং সিনেমার কৃপায় আজকাল প্রায় সকলেরই তার বিদঘুটে ঢাপঢং দেখা হয়ে গিয়েছে। কিন্তু বাস্তবে দেখলাম ঠিক সিনেমার সঙ্গে মিলল না। আমাদের দিনী সিনেমাতে চণ্ডীদাস পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে টিনের ছাতলা বাড়ি থেকে বেরিয়ে আসেন, যদিও বোতাম আর টিন এসেছে ইংরেজি আমলে। আর হলিউড যদি ব্যানকোয়েট হল দেখায় অষ্টাদশ শতাব্দীর, তবে আসবাবপত্র রাখে সপ্তদশ শতাব্দীর, জাস্ট টু বি অ্যানাদি সেফ সাইড। ফন ব্রোকেলদের কাসলিল কোনো শতাব্দী জানি না, কিন্তু হলই ঢুকেই লক্ষ্য করলুম মান্ধাতার আমলের টেবিল চেয়ারের সঙ্গে বিংশ শতাব্দীর সুখ সুবিধার সরঞ্জামও মিশে রয়েছে। তবে খাপ খেয়ে গিয়েছে দিব্যি, এদের রুচি আছে কোনো সন্দেহ নেই। এসব অবশ্য পরে খেতে খেতে লক্ষ্য করেছিলাম। টেবিলের এক প্রান্তে ক্লারা ফন ব্রোকেল, অন্য প্রান্তে যে ভদ্রলোক বসেছেন তাকে ঠিক ক্লারার বাপ বলে মনে হলো না। অতখানি বয়স যেন ওর নয়। প্রথম দর্শনেই দুজন কেমন যেন হচ্ছাকিয়ে গেলেন। বাপের হাত থেকে তো ন্যাপকিনের আংটিটা ঠং করে টেবিলের উপর পড়ে গেল। আমি আশ্চর্য হলাম না। ভদ্রলোক হয়তো জীবনে এই প্রথম এন্ডার দেখেছেন, কালো ইভিনিং ড্রেসের ওপর কালো চেহারা গোসইয়ের পদাবলিতে। কালোর ওপর কালো। ওচ্চাকে যাওয়া কিছুমাত্র বিচিত্র নয়, কিন্তু ক্লারা কেমন যেন অদ্ভুতভাবে তাকালে ঠিক বুঝতেই পারলুম না। তবে কি বোটা ঠিক হেডিং মাফিক বিদা হয়নি? কই, আমি তো একদম রেডিমেডের মতো করে বেঁধেছি, এমনকি হালফাসান মাফিক 3টি গ্রিটারি চাও করে দিয়েছি। তবে কি ইভিনিং ড্রেস আর ব্যাক ব্রাশ করা চুলে আমাকে ম্যাজিশিয়ানের মতো দেখাচ্ছিল? সামলে নিয়ে ক্লারা ভদ্রলোককে বললে, বাবা, এই হচ্ছে আমার ইন্ডিয়ার আফে, অর্থাৎ ভারতীয় বাদর। বাপও ততক্ষণে সামলে নিয়েছেন। মিষ্টি হেসে আমাকে অভ্যর্থনা জানিয়ে এসে ক্যান করলেন। ক্লারাকে বললেন, পাফুই সি, ও রকম বলতে নেই। আমি হঠাৎ কি করে বলে ফেললুম, আমি যদি বাঁদর হই তবে ও জিরাফ। বলেই মনে হলো তওবা তওবা, প্রথম দিনেই ওরকম জ্যাঠামো করা উচিত হয়নি। পিতা কিন্তু দেখলুম মন্তব্যটা শুনে ভারী খুশ। বললেন, ডাঙ্কে ধন্যবাদ, ক্লারাকে ঠিক শুনিয়ে দিয়েছ, আমরা তো সাহস পাইনে। পালিশ আয়নার মতো টেবিল, স্বচ্ছন্দে মুখ দেখা যায়, তার উপর অলন্দাজ লেসের গোল গোল হালকা চাকতির উপর প্লেট পিরিশ সাজানো। বড় প্লেটের দুদিকে সারি বাঁধা অন্তত 8খানা ছুরি, 8খানা কাটা, আধা ডজন নানা ঢঙের মদের গেলাস। সেরেছে। এর কোনো ফক দিয়ে মুরগি খেতে হয়, কোনটা দিয়ে রোস্ট আর কোনটা দিয়ে বা সাইড ডিশ। আসল খাবার পূর্বের চাট, আর দা আবুরের নাম দিয়েছি আমি চাট, তখন দেওয়া হয়ে গিয়েছে। কোন 4-6 পদ থেকে আমি তুলেছি মাত্র 2 পদ কিঞ্চিত সসেজ আর 2টি জলপাই। এমন সময় বাটলার 2 হাতে গোটা 4 বোতল নিয়ে এসে সুদাল, শেরি, পোর্ট, ভরমুট কিংবা হুইস্কি সোডা। আমি এসব দ্রব্য সসম্রামে এড়িয়ে চলি।
হঠাৎ কি করে মুখ দিয়ে বেরিয়ে গেল নো বিয়ার বলেই জিভ কাটলুম। আমি কি বলতে কি বললুম। একে তো আমি বিয়ার জীবনে কখনো খাইনি, তার উপরে আমি ভালো করেই জানি বিয়ার চাষারে ড্রিঙ্ক ভদ্রলোকে যদি বা খায়। তবে গরমের দিনে তেষ্টা মেটাবার জন্যে অষ্টপদী ব্যানকুয়েটে বিয়ার, এ যেন বিয়ার বোঝে কালিয়ার বদলে শুটকি তলব করা। ক্লারা জানতো আমি মদ খাইনি, হয়তো বোপকে তাই আগের থেকে বলে রেখে আমার জন্য মাপ চেয়ে রেখেছিল। তাই সে আমার দিকে অবাক হয়ে তাকালে। বাটলার কিন্তু কিছুমাত্র অপ্রতিভ না হয়ে এক ঢাউস বিয়ারের মগ নিয়ে এলো। তার ভিতর অনায়াসে 2 বোতল বিয়ারের জায়গা হয়। যখন নিতান্তই এসে গিয়েছে তখন খেতে হয়। ভাবলাম একটুখানি ঠোঁটে ভেজাবো মাত্র, কিন্তু তোমরা বিশ্বাস করবে না, খেতে গিয়ে ঢক ঢক করে প্রায় আধ মগ সাফ করে দিলাম। মৌলা 1 বিঘাত হা করে বললে, 1 ধাক্কায় 1 বোতল? মামুও তো পারবে না। চাচা বললেন, কোনো শরম দিচ্ছিস বাবা? ওরকম ইভিনিং ড্রেস পরে ব্যানকুয়েট হলে বসলে তোর মামাও 1 ঝুটিকায় 2 পিপি বিয়ার গিলে ফেলতো। বিয়ার কি আমি খেয়েছিলুম? খেয়েছিল ওই শালার ড্রেস। গোসাই মর্মাহত হয়ে বললে, চাচা। চাচা বললেন, অপরাধ নিসনি গোসাই, ভাষা বাবদে আমি মাঝে মাঝে একটুখানি বেএখতিয়ার হয়ে যাই। জানিস তো আমার জীবনের পয়লা গুরু ছিলেন এক ভসচ। তিনি সকার বকার ছাড়া কথা কইতে পারতেন না, তা সে কথা থাক। তখনও খেয়েছি মাত্র 2.5 চাকতি সসেজ আর 8খানা জলপাই, পেট পদ্মার বালুচর। সেই শুধু পেটে বিয়ার 2 মিনিট জিরিয়েই চচ্চর করে চড়ে উঠল মাথার ব্রহ্মরন্ধে। এমন সময় হেরফোন রাখেল জিজ্ঞেস করলেন, বার্লিনে কিরকম পড়াশোনা হচ্ছে? বুঝলুম এ হচ্ছে ভদ্রতার প্রশ্ন, এর উত্তরে বিশেষ কিছু বলতে হয় না, হু হু করে গেলেই চলে। কিন্তু আমি বললুম, পড়াশোনা তার আমি কি জানি? সমস্ত দিন সমস্ত রাত বললেও বাড়িয়ে বলা হয় না তো কাটে হই হই করে ইয়ার বক্সিদের সঙ্গে। বলেই অবাক হয়ে গেলুম। আমার তো দিনের 10 ঘন্টা কাটে স্যাটস বিবলিওটেকে, স্টেট লাইব্রেরিতে। ক্লারারও সে খবর বেশ জানা আছে। ব্যাপার কি, সেই গল্পটা তোদের বলেছি? পিপের ছাদা দিয়ে হুইস্কি বেরোচ্ছিল, ইঁদুর চুকচুক করে খেয়ে তার হয়ে গিয়েছে নেশা, লাফ দিয়ে পিপের উপরে উঠে আস্তিন গুটিয়ে বলছে, ওই ড্যাম ক্যাটটা গেল কোথা? 7 তাড়াতাড়ি কি নেশা চড়ে? ইতিমধ্যে আপন অজানাতে বিয়ারে আবার লম্বা চুমুক দিয়ে বসে আছি। করে করে 3-4 পদ খাওয়া হয়ে গিয়েছে। যখন রোস্ট টার্কিতে পৌঁছেছি তখন দেখি অতি ধোপদরস্ত ইভিনিং ড্রেস পরা আর এক ভদ্রলোক টেবিলের ওদিকে আমার মুখোমুখি হয়ে দাঁড়ালেন। ক্লারা তাকে বললে, জ্যাঠামশাই, এই আমাদের ইন্ডার, বড় নার্ভাস ধরনের লোক, হাত অল্প অল্প কাঁপছে, আর বারবার বলছেন, তোমরা ব্যস্ত হও না, সব ঠিক আছে, সব ঠিক আছে, আমি শুধু তারপর আমার দিকে একটু তাকিয়ে নিয়ে বললেন, আমি শুধু রোস্ট আর পুডিং খাই বলে একটু দেরিতে আসি। তারপর আমি কি বকর ব্যাকর করেছিলুম আমার স্পষ্ট মনে নেই। সঙ্গে সঙ্গে চলছে বিয়ারের পর বিয়ার। কখনো বা বেশ উঁচু গলায় বলে উঠি, গুস্টাফ, আরো বিয়ার নিয়ে এসো। এ কি অভদ্রতা! কিন্তু কারো মুখে এতটুকু চিত্তবৈকল্যের লক্ষণ দেখতে পেলুম না, কিংবা হয়তো লক্ষ্য করিনি। আর ভাবছি ডিনার শেষ হলে বাঁচি। শেষ হলো, আমরা ড্রয়িং রুমে গিয়ে বসলুম। কফি, লিকার, সিগার এলো। আমি অভদ্রতার চূড়ান্তে পৌঁছে বললুম, নো লিকার, বিয়ার প্লিজ। বাবা হেসে বললেন, আমাদের বিয়ার তোমার ভাল লাগাতে আমি খুশি হয়েছি, কিন্তু একটু বিলিয়ার্ড খেলে হয় না? তুমি খেলো? বললুম, আলবৎ। অথচ আমি জীবনে বিলিয়ার্ড খেলেছি মাত্র 2 দিন কলকাতার YMCA-তে। এখানকার বিলিয়ার্ড টেবিলে আবার পকেট থাকে না, এতে খেলা অনেক বেশি শক্ত। জ্যাঠামশাই দাঁড়িয়ে বললেন, গুড বাই, তোমরা খেলোগে। ক্লারাও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গুড নাইট বললে। খুব নিচু ছাদওয়ালা প্রায় মাটির নিচে বিরাট জলসাগর, তারই এক প্রান্তে বিলিয়ার্ড টেবিল।
দেওয়ালের গায়ে গায়ে সারি সারি বিয়ারের পিপে। এত বিয়ার খায় কে? এরা তো কেউ বিয়ার খায় না দেখলুম। ইতিমধ্যে লিকারের বদলে ফের শ্যাম্পেন উপস্থিত। আমি বললুম, নো শ্যাম্পেন। আবার চলল বিয়ার, মার্কার কিউ এনে দিলে। আমি সেটা হাতে নিয়ে একটু বিরক্তির সঙ্গে বললুম, এ আবার কি কিউ দিলে? মার্কারের মুখ কোনো অসহিষ্ণুতা ফুটে উঠল না, বরঞ্চ যেন খুশি হয়েই আলমারি খুলে একটি পুরনো কিউ এনে দিলে। আমি পাকা খেলোয়াড়ের মতো সেটা হাতে ব্যালেন্স করে বললুম, এইটাই তো বাবা বেশি। তবে ওই পচা মাল পাচার করতে গিয়েছিলে কেন? আমার বেয়াদবি তখন চূড়া ছেড়ে আকাশে উঠে ঢলাচলি আরম্ভ করে দিয়েছে। অবশ্য তখনও ঠিক ঠিক ঠাওর হয়নি, মালুম হয়েছিল অনেক পরে। গ্রামের একঘেয়ে জীবনের ঝানু খেলোয়াড়কে আমি হারাবো এ আশা অবশ্যই আমি করিনি। কিন্তু খেলতে গিয়ে দেখলুম খুব যে খারাপ খেলছি তা নয়, তবে আমার প্রত্যাশার চেয়ে ঢের ভালো। আর প্রতিবারেই আমি লিড পেয়ে যাচ্ছিলাম অতি খাসা। স্বপ্নের বিলিয়ার্ডেও মানুষও রকম লিড পায় না। রাত কটা অবধি খেলা চলেছিল বলতে পারবো না। আমি তখন 3টি বলের বদলে কখনো 6টা, কখনো 9টা দেখছি, কিন্তু খেলে যাচ্ছে ঠিকই। খুব সম্ভব ভালো লিডের লাকে। জ্যাঠামশাই দাঁড়িয়ে বললেন, গুড বাই, তোমরা খেলোগে। ক্লারাও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গুড নাইট বললে। খুব নিচু ছাদওয়ালা প্রায় মাটির নিচে বিরাট জলসাগর, তারই এক প্রান্তে বিলিয়ার্ড টেবিল। দেওয়ালের গায়ে গায়ে সারি সারি বিয়ারের পিপে। এত বিয়ার খায় কে? এরা তো কেউ বিয়ার খায় না দেখলুম। ইতিমধ্যে লিকারের বদলে ফের শ্যাম্পেন উপস্থিত। আমি বললুম, নো শ্যাম্পেন। আবার চলল বিয়ার, মার্কার কিউ এনে দিলে। আমি সেটা হাতে নিয়ে একটু বিরক্তির সঙ্গে বললুম, এ আবার কি কিউ দিলে? মার্কারের মুখ কোনো অসহিষ্ণুতা ফুটে উঠল না, বরঞ্চ যেন খুশি হয়েই আলমারি খুলে একটি পুরনো কিউ এনে দিলে। আমি পাকা খেলোয়াড়ের মতো সেটা হাতে ব্যালেন্স করে বললুম, এইটাই তো বাবা বেশি। তবে ওই পচা মাল পাচার করতে গিয়েছিলে কেন? আমার বেয়াদবি তখন চূড়া ছেড়ে আকাশে উঠে ঢলাচলি আরম্ভ করে দিয়েছে। অবশ্য তখনও ঠিক ঠিক ঠাওর হয়নি, মালুম হয়েছিল অনেক পরে। গ্রামের একঘেয়ে জীবনের ঝানু খেলোয়াড়কে আমি হারাবো এ আশা অবশ্যই আমি করিনি। কিন্তু খেলতে গিয়ে দেখলুম খুব যে খারাপ খেলছি তা নয়, তবে আমার প্রত্যাশার চেয়ে ঢের ভালো। আর প্রতিবারেই আমি লিড পেয়ে যাচ্ছিলাম অতি খাসা। স্বপ্নের বিলিয়ার্ডেও মানুষও রকম লিড পায় না। রাত কটা অবধি খেলা চলেছিল বলতে পারবো না। আমি তখন 3টি বলের বদলে কখনো 6টা, কখনো 9টা দেখছি, কিন্তু খেলে যাচ্ছে ঠিকই। খুব সম্ভব ভালো লিডের লাকে। জ্যাঠামশাই দাঁড়িয়ে বললেন, গুড বাই, তোমরা খেলোগে। ক্লারাও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গুড নাইট বললে। খুব নিচু ছাদওয়ালা প্রায় মাটির নিচে বিরাট জলসাগর, তারই এক প্রান্তে বিলিয়ার্ড টেবিল। দেওয়ালের গায়ে গায়ে সারি সারি বিয়ারের পিপে। এত বিয়ার খায় কে? এরা তো কেউ বিয়ার খায় না দেখলুম। ইতিমধ্যে লিকারের বদলে ফের শ্যাম্পেন উপস্থিত। আমি বললুম, নো শ্যাম্পেন। আবার চলল বিয়ার, মার্কার কিউ এনে দিলে। আমি সেটা হাতে নিয়ে একটু বিরক্তির সঙ্গে বললুম, এ আবার কি কিউ দিলে? মার্কারের মুখ কোনো অসহিষ্ণুতা ফুটে উঠল না, বরঞ্চ যেন খুশি হয়েই আলমারি খুলে একটি পুরনো কিউ এনে দিলে। আমি পাকা খেলোয়াড়ের মতো সেটা হাতে ব্যালেন্স করে বললুম, এইটাই তো বাবা বেশি। তবে ওই পচা মাল পাচার করতে গিয়েছিলে কেন? আমার বেয়াদবি তখন চূড়া ছেড়ে আকাশে উঠে ঢলাচলি আরম্ভ করে দিয়েছে। অবশ্য তখনও ঠিক ঠিক ঠাওর হয়নি, মালুম হয়েছিল অনেক পরে। গ্রামের একঘেয়ে জীবনের ঝানু খেলোয়াড়কে আমি হারাবো এ আশা অবশ্যই আমি করিনি। কিন্তু খেলতে গিয়ে দেখলুম খুব যে খারাপ খেলছি তা নয়, তবে আমার প্রত্যাশার চেয়ে ঢের ভালো। আর প্রতিবারেই আমি লিড পেয়ে যাচ্ছিলাম অতি খাসা। স্বপ্নের বিলিয়ার্ডেও মানুষও রকম লিড পায় না।
রাত কটা অবধি খেলা চলেছিল বলতে পারবো না। আমি তখন 3টি বলের বদলে কখনো 6টা, কখনো 9টা দেখছি, কিন্তু খেলে যাচ্ছে ঠিকই। খুব সম্ভব ভালো লিডের লাকে হের ফন ব্রাকেল শেষটা না বলে থাকতে পারলেন না। তোমার লাক বড় ভালো। অত্যন্ত বেকসুর মন্তব্য। আমি কিন্তু চটে গিয়ে বেশ চড়া গলায় বললুম, লাক না, কচু ডিম। নাচতে না জানলে শহর বাঁকা। আই লাইক দ্যাট। ব্রাকেল কি যেন বলতে যাচ্ছিলেন, আমিও অষ্টমে উঠে আরো কথা শুনিয়ে দিলাম। ওদিকে দেখি মার্কার ব্যাটা মিটমিটিয়ে হাসছে। আমি আরো চটে গিয়ে হুঙ্কার দিলুম, তোমার মূলোর দোকান বন্ধ কর। এখন রাত 13:30টায় কেউ মূলো কিনতে আসবে না। অথচ বেচারি বুড়ো থুতথুড়ো সব কটা দাঁত জগন্নাথ দেবতাকে দিয়ে এসেছে। চিৎকার চেল্লাচেল্লির মধ্যিখানে হঠাৎ দেখি সামনে জ্যাঠামশাই, পরনে তখনও পরিপাটি ইভিনিং ড্রেস। আবার সেই নার্ভাস স্বরে বললেন, সরি সরি, তোমরা কিছু মনে কর না, আমি শব্দ শুনে এলুম। তারপর ক্লারার বাপের দিকে তাকিয়ে বললেন, তুই বড় ঝগড়াটে ভালফগাং, নিত্য নিত্য এর সঙ্গে ঝগড়া করিস। তারপর আমার দিকে ফিরে বললেন, তার চেয়ে বরঞ্চ একটু তাস খেললে হয় না? আমার ঘুম হচ্ছে না। আমি বললুম, হ্যাঁ। তাসের টেবিল এলো। আমি স্কট খেলেছি বিলিয়ার্ডের চেয়েও কম। জ্যাঠা বললেন, কি স্টেক? বাপ বললেন, নিত্যিকার। নিত্যিকার বলতে কি বোঝালো জানি না। ওদিকে আমার পকেটে তো ছুঁচো ডিগবাজি খেলছে। জ্যাঠা হিসাব করে বললেন, হনস 15 মার্ক, বোলফগাং 2। আপনার থেকে আমার বাঁ হাত কোটের ভিতরকার পকেটের দিকে রওনা হলো। তখনই মনে পড়ল, এ কোটি তো ক্লারার দাদার। আমার মানি ব্যাগ তো পড়ে আছে আমার খাটে উপরের তলায়। কিন্তু তারই সঙ্গে সঙ্গে হাত গিয়ে ঠেকাল এক তাড়াকড় করে নোটে। ঈশ্বর পরম দয়ালু, তাহার কৃপায় টাকা গজায়, এই টাকা দিয়েই আজকের ভাড়া কাটাই, পরের কথা পরে হবে। ক্লারাকে বুঝিয়ে বলে সে নিশ্চয়ই কিছু মনে করবে না। আর নিজের মানি ব্যাগে রেশ তো আছেই, বাকি 10 মার্ক হয় কি না হয়। এদিকে রেশ তো নেই, ওদিকে খেলার নেশাও চেপেছে। পরের বাজিতে আবার হারলুম। এবার গেল আরো 20 মার্ক, তারপর 50, তারপর কত তার আর আমার হিসেব নেই। নোটের তারা প্রায় শেষ হতে চলল। আমি যুধিষ্ঠির নই, অর্থাৎ কোনো রমণীর উপর 20% অধিকারও আমার নেই। না হলে তখন সে রেশ তো ভাঙাতে হতো। এমন সময় আস্তে আস্তে আমার ভাগ্য ফিরতে লাগলো। 10-20 করে সব মার্ক তোলা হয়ে গেল। তারপর প্রায় আরো 200 মার্ক জিতে গেলুম। নিত্যিকার বলতে কি বোঝালো জানি নেই। ওদিকে আমার পকেটে তো ছোটো ডিগবাজি খেলছে। যেটা হিসাব করে বললেন, আনেশ 15 মার্ক, বলফগাং 2। আপনার থেকে আমার বাঁ হাত কোটের ভিতরকার পকেটের দিকে রওনা হলো। তখনই মনে পড়ল, এ কোটি তো ক্লারার দাদার। আমার মানি ব্যাগ তো পড়ে আছে আমার খাটে উপরের তলায়। কিন্তু তারই সঙ্গে সঙ্গে হাত গিয়ে ঠেকালো এক তাড়াকড় করে নোটে। ঈশ্বর পরম দয়ালু, তাহার কৃপায় টাকা গজায়, এই টাকা দিয়েই আজকের ভাড়া কাটাই, পরের কথা পরে হবে। ক্লারাকে বুঝিয়ে বললে সে নিশ্চয় কিছু মনে করবে না। আর নিজের মানি ব্যাগের রেস তো আছেই, বাকি 10 মার্ক হয় কি না হয়। এদিকে রেস তো নেই, ওদিকে খেলার নেশাও চেপেছে। পরের বাজিতে আবার হারলুম। এবার গেল আরো 20 মার্ক, তারপর 50, তারপর কত তার আর আমার হিসেব নেই। নোটের তাড়া প্রায় শেষ হতে চলল। আমি যুধিষ্ঠির নই, অর্থাৎ কোনো রমণীর উপর 20% অধিকারও আমার নেই। না হলে তখন সে রেস তো ভাঙাতে হতো। এমন সময় আস্তে আস্তে আমার ভাগ্য ফিরতে লাগলো। 10-20 করে সব মার্ক তোলা হয়ে গেল। তারপর প্রায় আরো 200 মার্ক জিতে গেল। ওদিকে মদ চলছে পাইকারি হিসেবে, আর জ্যাঠামশাই দেখি হারার সঙ্গে সঙ্গে আরো বেশি নার্ভাস হয়ে যাচ্ছেন। আমি তো শেষটায় না থাকতে পেরে খলখল করে হেসে উঠলাম। কিছুতেই হাসি থামাতে পারিনি। গলা দিয়ে এক ঝলক বিয়ার বেরিয়ে এলো। কোনো গতিকে সেটা রুমাল দিয়ে সামলালুম, কিন্তু হাসি আর থামাতে পারিনি। বুঝলুম এরই কয় নেশা। জ্যাঠামশাই নার্ভাস সুরে বলেন, এটা যেন কেমন জানো, তোমার লাক, হ্যাঁ, নইলে আমি খেলাতে। আবার লাক,
এক মুহূর্তে আমার হাসি থেমে গিয়ে হলো বেজায় রাগ। বিলিয়ার্ডের বেলায় আমাকে শুনতে হয়েছিল ওই গুডু ড্যাম লাকের দোহাই। টং হয়ে এক ঝটিকায় টেবিলের তাস ছিটকে ফেলে বললুম, তার মানে আপনারা আমাকে কি পেয়েছেন? ইউ অ্যান্ড ইয়োর ড্যাম লাক। ড্যাম ড্যাম। বাপজাটা কি বলে আমায় ঠান্ডা করতে চেয়েছিলেন আমরা সেদিকে খেয়াল নেই। কতক্ষণ চলেছিল তাও বলতে পারবো না। আমার গলা পর্দার পর পর্দা চড়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে দুনিয়ার যত কটু কটব্য। এমন সময় দেখি ক্লারা। কোথায় না, আমি তখন এসে ফিরব। আমি তখন সপ্তমে না, একেবারে সেঞ্চুরির নেশায়। শেষটায় বোধহয় ছোট লোক, মিন এসব অশ্রাব্য শব্দ ব্যবহার করেছিল। ক্লারা আমার কাঁধে হাত দিয়ে নিয়ে চলল দরজার দিকে। অনুনয় করে বললে, অত চটছ কেন? ওদের সঙ্গে না খেললেই হয়, ওরা ওই রকমই করে থাকেন। বেরোবার সময় পর্যন্ত শুনি ওরা বলছেন, সিরি সরি, প্লিজ প্লিজ, আমাদের দোষ হয়েছে। তবু আমার রাগ পড়ে না। চাচা কফিতে চুমুক দিলেন। রায় বললেন, ঢের ঢের মদ খেয়েছি, ঢের ঢের মাতলামও দেখেছি, কিন্তু এরকম বিদঘুটে নেশার কথা কখনো শুনিনি। চাচা বললেন, যা বলেছে। তাই আমি রাগ ঝাড়তে ঝাড়তে গেলুম শোবার ঘরে। ইভিনিং কোট পাতলুন খোলার সঙ্গে সঙ্গে মাথা কিন্তু ঠান্ডা হতে আরম্ভ করেছে। বিয়ারের মগও হাতের কাছে নেই। বালিশে মাথা দিতে না দিতেই স্পষ্ট বুঝতে পারলুম সমস্ত সন্ধ্যা আর রাতভর কি ছুঁচো মিটাই না করেছি। ছি ছি, ক্লারার বাপজ্যাঠামশায়ের সামনে কি ইতরমেই না করে গেলুম ঘন্টার পর ঘন্টা ধরে। আর এদেশের সবাই ভাবে ইন্ডিয়ার লোক কতই না বিনয়ী, কতই না নম্র। যতই ভাবতে লাগলুম মাথা ততই গরম হতে লাগলো। শেষটায় মনে হলো কাল সকলে আজ সকালেই বলা ভালো, কারণ ভোরের আলো তখন জানলা দিয়ে ঢুকতে আরম্ভ করেছে। এদের আমি মুখ দেখাবো কি করে? জানি মাতালকে মানুষ অনেকখানি মাফ করে দেয়, কিন্তু এই যে একেবারে চামারের মাতলামো। তাহলে পালাই। অতি ধীরে ধীরে কোনো প্রকারে শব্দটি না করে সুটকেসটি ওখানেই ফেলে গাছের আড়ালে আড়ালে কাসল থেকে বেরিয়ে স্টেশন পানেরে ছুটি। মাইলখানেক এসে ফিরে তাকালুম, না, কেউ পিছু নেয়নি। চোরের মতো গাড়িতে ঢুকে সোজা বার্লিন। মাওলা বললে, শুনলেন মামা? চাচা বললেন, আরো শুনি না, শেষ অবধি। সেদিন সন্ধেবেলায় তখন ঘরে বসে মাথায় হাত দিয়ে ভাবছি, এমন সময় ঘরের দরজায় টোকা, আর সঙ্গে সঙ্গে ক্লারা। হায়, আমি ল্যান্ডলেডিকে একদম বলতে ভুলে গিয়েছিলাম। সবাইকে যেন বলে আমি মরে গিয়েছি, কিংবা পাগলা গার্দে বন্ধ হয়ে আছি, কিংবা ওই ধরনের কিছু একটা। শেষটায় মোড়মোড় হয়ে ক্লারার কাছে মাতলামোর জন্য মাফ চাইলুম। ক্লারা বললে, অত লজ্জা পাচ্ছ কেন? ও তো মাতলামো না পাগলামো কিংবা অন্য কিছু, তুমি সব কিছু বুঝতে পারনি। আমরাও যে পেরেছি তা নয়। তুমি যখন দাদার স্যুট পরে ডিনারে এলে, তখনই তোমার সঙ্গে কোথায় যেন দাদার সাদৃশ্য দেখে বাবা আর আমি দুজনাই আশ্চর্য হয়ে গেলুম। বিশেষ করে ব্যাকব্রাশ করা চুল আর একটুখানি ট্যারিচা করে বাঁধা বউ দেখে। তারপর তুমি জোর গলায় চাইলে বিয়ার, দাদাও বিয়ার, ভিন্ন অন্য কোনো মদ খেতে না। তুমি আরম্ভ করলে দাদারই মতো বকতে। লেখাপড়ার সময় কোথায়? আমি তো করি হই হই। আমি জানতুম একদম বাজে কথা, কিন্তু দাদা হই হই করত, আর বলতেও কসুর করত না। শুধু তাই নয়, দাদাও ডিনারের পর বাবার সঙ্গে বিলিয়ার্ড খেলত, এবং শেষটা দুজনতে ঝগড়া হতো। জ্যাঠামশাই তখন নেমে এসে ওদের সঙ্গে তাস খেলা আরম্ভ করতেন, এবং আবার হতো ঝগড়া। অথচ তিনজনাতে ভালোবাসা ছিল অগাধ। তোমাকে আর সব বলার দরকার নেই। তুমি যে ঘরে উঠছিলে ওই ঘরেই একদিন দাদা আত্মহত্যা করে। কিন্তু আসলে যে কারণে তোমার কাছে এলুম, তুমি মনে কষ্ট পেয়ে না। বাবা জ্যাঠামশাই আমাকে বলতে পাঠিয়েছেন তারা তোমার ব্যবহারে কিছুমাত্র আশ্চর্য কিংবা দুঃখিত হননি। চাচা থামালেন। রায় বললেন, চাচা আপনি ঠিকই বলেছিলেন। শীষ দিয়েছিল শুন্টোটাই, বিয়ারও ওই খেয়েছিল। চাচা বললেন, হক কথা। মদ মানে স্পিরিট, স্পিরিট মানে ভূত, তাই স্পিরিট স্পিরিট খেয়েছিল।